শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেছে, রেজিস্ট্রেশনের পরে তারা ক্লাস করেছে অথবা করেনি, পরীক্ষা দিয়েছে অথবা দেয়নি। তারপরে যেটা ফাইনাল পরীক্ষা আমাদের সামেটিভ অ্যাসেসমেন্ট, এই পরীক্ষার মাধ্যমে ছেলেমেয়েরা একটা সনদ পাবে। সেই সনদের ভিত্তিতে তারা আবার উচ্চশিক্ষার প্রতিযোগিতায় নামবে এবং উচ্চশিক্ষা গ্রহণ করে তারা মানব সম্পদ হিসাবে গড়ে উঠবে। এটাই একটা শিক্ষার সাধারণ প্রবাহ চিত্র। কিন্তু বিগত 10 বছরের যে আমাদের পরিসংখ্যান এবং এবারের পরিসংখ্যান, এটা আপনি শুরুতেই বলেছেন রীতিমতো উদ্বেগজনক। এটা সত্যই উদ্বেগজনক যে আমরা এই শিক্ষার্থীদেরকে যদি যথাযথ শিক্ষায় শিক্ষিত না করতে পারি, তাহলে ওরা তো মানব সম্পদ হবে না, ওরা আমাদের মানব দায়ে পরিণত হবে, বোঝা হয়ে যাবে। তো আপনি যে প্রসঙ্গে বলেছেন যে এইটা তারা ঠিকমতো প্রিপারেশন নিতে পেরেছে কিনা, পুরো পাঠদান কাঠামোর মধ্যে দেখুন, এই এসএসসি লেভেলের যে কারিকুলাম এবং সিলেবাস আর এইচএসসি পর্যায়ের সিলেবাস, এই দুটোর মধ্যে প্রকৃতিগত, পরিমাণগত এবং বিষয়বস্তুর বিস্তৃতে এটা একটা বিরাট মানে গ্যাপ আছে। গ্যাপ বলতে কি, যে ভারিক্কি বিষয় আছে। এসএসসিতে ছেলেমেয়েরা যে মডালিটিতে পড়াশোনা করে তার চেয়ে অনেক বেশি বিষয়বস্তু তাদেরকে কাভার দিতে হয় এইচএসসিতে, এবং সময়কাল কিন্তু 2 বছর। এই 2 বছর সময়ের মধ্যে প্রত্যেকটি বিষয়ের প্রথম পত্র, দ্বিতীয় পত্র এভাবে তাদেরকে পড়তে হয়। এখন এই বিস্তৃত পরিসরের সিলেবাস যদি শিক্ষার্থীদেরকে যথাযথভাবে সম্পন্ন করতে হয়, তাহলে তাদের প্রতিদিন বা নিয়মিতভাবে পাঠাভ্যাসের সাথে তাদের অনুশীলনটা খুব জরুরি, মানে খুবই জরুরি। আবার একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সিলেবাস যথাসময়ে সম্পন্ন করাটাও খুব দরকার। এই দুটোর মধ্যে ঢাকাতেও দেখি, বড় শহরগুলো কিংবা সারা দেশে কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেগুলো একেবারে বাণিজ্যটাই তার মূল বৈশিষ্ট্য, বা এই বাণিজ্যটাকে কেন্দ্র করে বাণিজ্যিক এই যে প্রবণতা, এটি গড়ে ওঠার পেছনে আপনি দেখেন যে আমরা যে বিজ্ঞান, তারপরে ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, মানবিক, সাধারণ শিক্ষা দ্বারায় এই যে ধারাগুলো, উপধারাগুলো আছে, এবং কারিগরি বৃত্তিমূলক শিক্ষা, মাদ্রাসা শিক্ষার কথা স্যার বলেছেন, এই প্রত্যেকটি ধারায় যে বিষয়গুলো আমাদেরকে, একে তো বিষয়বস্তুর বিস্তৃতি ব্যাপক, এই বিষয়বস্তুর বিস্তৃতিটিকে যদি আমরা যথাযথভাবে শিখন অনুশীলনের মধ্যে আনতে চাই, তাহলে প্রতিষ্ঠানগুলোকে অত্যন্ত মানে পরিকল্পিতভাবে, নিয়মিতভাবে শিক্ষা কার্যক্রম চালাতে হবে। মানে তার নির্দিষ্ট ক্যালেন্ডার ফলো করতেই হবে, এবং এটা থাকবে একেবারে বছরের শুরু থেকে একাডেমিক সেশনের শেষ দিন পর্যন্ত। এটা আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান কতটুকু তৈরি করে, কতটুকু অনুশীলন করেন, সেই বিষয়ে আমাদের হয়তো তথ্যগত মানে যথাযথ স্ট্যাটিস্টিক্স। বোর্ডগুলোতে এটা নিশ্চয়ই মনিটর করার কথা, তারা কি করে? আপনারা তো এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকেন। হ্যাঁ, আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা স্তরে যে মনিটরিং সিস্টেমটা আছে, ফিল্ড পর্যায়ের যে কর্মকর্তা কর্মচারী আছেন, তারা বিদ্যালয়ে গিয়ে অন্তত একাডেমিক দিকটা না হলেও অ্যাডমিনিস্ট্রেটিভ দিক, মনিটারি দিকটা তারা মনিটরিং করেন, একাডেমিকও হয়। কিন্তু উচ্চশিক্ষা, বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরের এই ক্ষেত্রে যথেষ্ট এখনো দুর্বলতা রয়েছে। যে বিষয়গুলোর কথা বলছিলাম স্যার, সেখানে এই বিষয়গুলো যদি শ্রেণীকক্ষে যথাযথভাবে শেখানো না হয় বা তাদের শিখন ঘাটতি থাকে, পারিবারিক, বিশেষ করে প্রান্তিক পরিবারের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু পরিবার থেকে ওই বিষয়গুলো যে তাদের অনুশীলনমূলক হোম প্র্যাকটিস যেটা, সেটা হয় না। শিক্ষা তো ক্লাসরুমে একবার শেখালেই তো সেটা শিখনটা তার মধ্যে সাস্টেইনেবল হয় না, বারংবার শেখার দরকার আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, অথবা ধরেন ব্যবসায়িক শিক্ষা, অথবা ইংরেজি, ইভেন বাংলা, এই বিষয়গুলো ছেলেমেয়েরা যদি যথাযথভাবে শিখনটা তাদের পারিবারিক না পায়, তাকে দ্বারস্থ হতে হচ্ছে কোচিংয়ের, তাকে দ্বারস্থ হতে হোম টিউটরিংয়ের। এইটার সাথে আবার অর্থনৈতিক সঙ্গতি জড়িত।